সকাল থেকে শুরু হয়ে গেছে, খা খা করছে রোদ্দুর একেবারে। তাড়াতাড়ি কর, পরে কতবার ডাকবো তোদের। ডাকতে ডাকতে তো মানুষ নিজে পাগল হয়ে যাবে। আর এই বড়টাকে ডাকতে গেলে ছোটটা উঠে যাবে। নাও ব্যাগ নাও, ব্যাগ নাও। হ্যাঁ বাবাকে দাও। ব্যাগ নাও, দাঁড়িয়ে থাকো। বাবা বাইক সেট করে নিলে দেবে, এতে তো স্ট্রেংথ বাড়বে বডি। কি করছিলাম? আড্ডা মারছিলাম। আড্ডা নৈহাটি আছে? এখনই উঠলো আর তুমি এখনই ফোন করে নিলে? তা তুই তো করেছিলি, তারপরেই তো বাবা করলো। চল তাড়াতাড়ি চল, দেরি করে ফেলিস প্রত্যেক দিন। একেতে তোদের বিড়ালের জন্য দেরি, তারপর তোদের জন্য দেরি। নিজের এক দুটো ছানা নিয়ে হয় না, আবার বিড়ালের দুখানা। টাকলা জ্বলে যাচ্ছে, আটকানো তো। চল চল, দেরি হয়ে যাচ্ছে। চলো। আজকে যা গরম না, একটা ভিটকে মার্কা গরম। একটু বৃষ্টি হলে কত ভালো হয়, সে বৃষ্টি আর কিছুতেই হচ্ছে না। রুটি আর আলু ভেন্ডি ভাজা নিয়ে যাচ্ছি সৌম্যর জন্য। ও আজকে বাড়িতে থেকেই ক্লাস করবে। বাড়িতে থেকে ক্লাস করলেই ওপর নিচ করতে করতে আমার জীবন যায়। তখন মনে হয় রোদের তাপে পুরুক গিয়ে লোকগুলো যেন ওপর নিচ না করতে হয়। এদিকে জানলাগুলো পর্যন্ত দেখো খুলিনি, কারণ এখানে কাঁচের জানলা হওয়াতে এমনিতেই প্রচুর রোদ আসে। আর এত বেশি রোদ না, ওপরটা পুরো তেতে গরম হয়ে যাচ্ছে, ওই জন্য আর খুলিনি। নিচে সব কিছু খুলবো। আর আজকে যেহেতু রান্না নেই, আমার একটা মস্ত বড় ছুটি, নিচটা গোছাবো। 12 তারিখেই তো গেল স্নান যাত্রা। এই জ্যৈষ্ঠ মাসে 108 ঘড়া জল দিয়ে স্নান করার পর আমাদের জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার ঘোরতর জ্বর আসে। আর এই জ্বরের সময় ওনারা থাকেন অবসরে, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে। অনেক সময় কিন্তু এই যে সময়টা, মানে স্নান যাত্রা থেকে রথযাত্রার সময়ের এই যে অংশটা, এই সময়টাই জগন্নাথ দেবের নবকলেবর করা হয়। আর এই সময়টার পরেই রথ। আমরা এই সময় অধীর আগ্রহে রথের জন্য অপেক্ষা করি। স্নান যাত্রাটা অন্যবারে আমি দেখতে যাই, বাট এবারে আমার স্নান যাত্রা দেখতে যাওয়া হয়নি। তার আগে চন্দন যাত্রা গেছে, সেটাও 1 মাস ধরে এখানে নৈহাটি বড় পুকুর পাড়ে হয়েছে। কিন্তু তখন সৌর্যের ওই ডান্স কোথায় শেখানো হবে এই নিয়ে প্রচুর ক্যালকুলেশন চলছিল, তো সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, দেখতেও যাওয়া হয়নি। তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে দেখতে যাইনি, এটা একদম নির্ধারিত। এগুলো ফেলতে যাচ্ছে, এই দেখো বৃষ্টি এসে গেছে, কি অবস্থা। বৃষ্টি কিন্তু বেশি হবে না, আরো গরমটা বাড়াবে, ওই জন্য এসছে। আমি ঝটপট করে জামা কাপড়গুলো তুলেছি। পুরো বউ নাচানো বৃষ্টি, একটু বেশি করে ওই গানটা করতে ইচ্ছে করছে, বারসো রে মেঘা মেঘা। সরস্বতী দিদি আসবে, এই তো চিন্তা। জামা কাপড় ভেজে নিই, সব তুলে নিয়েছি। ভাবছিলাম এই প্লাস্টিকগুলো ফেলতে যাব। এগুলো সৌর্যকে ড্রয়িং স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট দাঁড়িয়েছে, বৃষ্টি এসে গেল। বিশাল জোরে হচ্ছে তা নয়, দেখেছো? ওইখানটা ভেজে নিই, এই দিকটা ভেজে নিই। এইটা তুলতে হবে। হোক, যা হয় হোক। যা গরম পড়েছে, একটু বৃষ্টি না হলে আর পারছি না। বুলবুলি পাখিটাও দেখো ভিজতে বসে গেছে, দেখেছো কি সুন্দর ডাকছে না? মানুষের সাথে গাছপালা, পাখি সবাই হাঁপ ছেড়ে বাঁচল। আজকে তো জানোই রান্নাবান্না নেই। এই রান্নাঘরের টুকটাক কাজ সারছি, ঘরের টুকটাক কাজ সাজাচ্ছি, দেখছি কোন স্যারের কাছে কি মাইনেপত্র বাকি আছে না আছে সেগুলো ঠিকঠাক করে রাখছি। আজকে ড্রয়িং স্যারের ফিস দেওয়ার আছে, ড্রয়িং স্যারের ফিস দিতে যাব। তবে ওকে একেবারে আনতে যাব যখন, তখনই দিয়ে দেবো, তার আগে আর বেরোচ্ছি না। আর আসলেই তো উনি ফোন নিয়ে বসবেন, ওই জন্য ফোনটা একটু চার্জ দিয়ে রাখলাম। শনি রবিবার আমি কিছু বলি না, আর রবিবার আমি পড়তেও বসাই না, কারণ এই রবিবার দিনটাই এমন একটা দিন যে দিনটা ছোটবেলায় আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণে রবিবারে আমাদের কাছে ছিল সকালবেলায় হিম্যান হতো, শক্তিমান হতো, আমরা ড্রয়িং শিখতে যেতাম, তারপর ওখান থেকে এসে লুচি হতো, সুজি হতো, আর যদি আটার লুচি হতো তখন আমরা পুরীর কনসেপ্ট ভাই জানতাম না, আটার লুচি হতো তাহলে তার সাথে তরকারি হতো। সেই সব খেয়ে দিয়ে দেখতাম, তারপর কার্টুন দেখতে থাকতাম। আর চিত্রহার চিত্রমালার সময় তো ওরে বাবারে বাবারে, বাড়ির মেয়েদের দেখা যাবে না,
তো তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়তাম। বিকেলবেলা 4টে থেকে একটা দূরদর্শনে মুভি হতো, বাংলা সিনেমাই হতো সাদা কালো। তবে কোনো সময় দেখতে বসতাম, কোনো সময় বসতাম না। তখনকার মা বাবারা বাংলা সিনেমা দেখাটা আমার খুব একটা পছন্দ করতো না। বাংলা, হিন্দি তো একেবারেই না, ইংলিশ তো একদম অচ্ছুত, কিন্তু বাংলাটা দেখাও খুব একটা পছন্দ করতেন না। তবু সেই সময়ই উত্তম কুমারকে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। সৌমিত্রকে আমার অভিনয় তো তখন কিছু বুঝতাম না, তখন লুকটাই বুঝতাম। আর তখন সমস্ত ছেলে বুড়ো সকলেই উত্তম কুমারকে ভীষণ নকল করতো। আমার বাবা আর আমার বড় জেঠুর সিঁড়ি দিয়ে হেঁটে ওঠার স্টাইলটা ছিল পুরো উত্তম কুমারের মতো। বোঝাই যায় দীর্ঘ অধ্যাবসায় নিয়ে এসব প্র্যাকটিস করেছেন। কিন্তু বাড়ির মেয়ে যদি জুহি চাওলাকে ফলো করে তাহলেই মুশকিল, তাই না? ওই সময়টাই ওই রকম ছিল। বাট কালকের ঘটনাটা নিয়ে কিছু কথা না বললেই নয়। সদ্য আমেদাবাদে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা সকলেই অন্তর থেকে ভীষণ ভীষণ দুঃখিত। বারংবার প্রার্থনা করছিলাম যেন ঘটনাটা মিথ্যে হয়, মিথ্যে হয়, মিথ্যে হয়। হয়নি। খারাপ ভালো ঘটনার কথা যদি সত্যি নাও হয়, হতে পারে, কিন্তু খারাপ ঘটনার খবর এমনভাবে চাউর হয় সেটা সত্যি না হয়ে যায় না। আর সরস্বতীদির সঙ্গে লেগে গেছে সে উল্টো পাল্টা, কোথায় কোন মোড়া যেতে দেখেছে, তার দুটো থাইয়ের মধ্যিখানে নাকি একটা মোচা দেওয়া ছিল। বলছে এই জন্য শনি মঙ্গলবারে মোচা খায় না। আমি যে শোনো, গুচ্ছির কুসংস্কার সে আমার কানের মধ্যে ঢোকাবে না। আমি ঠাকুর দেবতা মানি, আমি অপদেবতা মানি, দুটোই মানি, দেবতাও মানি অপদেবতাও মানি, সংস্কার মানি, কিন্তু কুসংস্কার মানি না। এইবারে লাউ খেতে হয় না, এইবারে কুমড়ো খেতে হয় না, এইবারে মোচা খেতে হয় না, ওই অত আমি মানতে পারবো না। লোকে খেতে পাচ্ছে না, তারপর শুনেছি ফিনাইল নিয়ে। আমি হাতুড়ি মার্কা ফিনাইল আনি না, সুগন্ধিত ফিনাইল দিয়ে ঘর মুছবো আমি। হাতুড়ি মার্কা ফিনাইল হসপিটালের বাথরুমে দেয়, আমার গা দিয়ে গন্ধ বেরোয়। আর তুমি ঘরদোর মোচার পর সাবান দিয়ে হাত ধুয়ে তারপর যাবে। আমি হাতুড়ি মার্কা ফিনাইল ইউজ করবো। তোমার পোষালে তুমি মোছো, আর না পোষালে তুমি কিনে আনো, কিনে এনে মোছো। আমি মুছলে আমি এটা দিয়েই মোছাবো। ঠিক যোশীর কথা তোমরা কতটা শুনেছো আমি জানি না, বাট আমি খবরটা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। 6 বছর ধরে উনি বিদেশে রয়েছেন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর কাগজপত্রের গণ্ডগোলের জন্য ওনার স্ত্রী আর 3 সন্তান রয়ে গিয়েছিল এই দেশেই। আর এবারেই কাগজপত্র ঠিক হয়েছে, একেবারে হই হই রব। ওনার ওয়াইফও জব ছেড়ে দিলেন যে ওনারা বিদেশে সেটেল করতে যাচ্ছেন। বুঝতেই পারছো, আমরা 10-15 দিনের জন্য পুরী দীঘা ঘুরতে গেলে কত আনন্দ পাই, সেখানে ওনারা ইউএসএতে সেটেল করতে যাচ্ছেন। দেখো, দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে কেন সেটা কোনো বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে ওনাদের জীবনের এটা একটা অগ্রগতির জায়গা। 3টে বাচ্চাকে নিয়ে বাবার সঙ্গ তারা পাবে, যেটা ওরা এত বছর পায়নি। কনস্ট্যান্ট একটা নতুন সংসার, নতুন জীবন শুরু করতে চলেছে। বিমানে ওঠার আগের পরের সমস্ত মুহূর্তগুলো টুকটুক করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর বিমানে ওঠার পরে কি হলো, একেবারে ছাই হয়ে গেল, অস্থিটুকু অবধি পাওয়া যায়নি। মানে মানুষের প্রারব্ধ যে তাকে কোথায় নিয়ে যেতে পারে, এটাই ছিল কপালে। নতুন সংসার করা আর হলো না ঠিকই, তবে স্বামী স্ত্রীর যুগলে এই হলো ত্যাগ করতে পারলেন, এটাও কি কম পুণ্যের কথা? শিশুগুলির হয়তো এইটুকু মুহূর্তই বাকি ছিল, তাদের জীবনে হয়তো এইটুকু পাপই ছিল যেটা তারা এখানে মনুষ্য জন্ম নিয়ে সেইটুকু লাঘব করে চলে গেল একদম। তাদের হয়তো আর জন্মই হবে না। সত্যি ঠাকুর যেন এদের নিজের পায়ে আশ্রয় দেন, এর থেকে বড় আর কি কথা বলতে পারি? দেখো, জীবন এত ছোট, ওই সারা জীবন এই সংসার করলাম, এটা করা হলো না, ওটা শেখায়নি, এই সম্পত্তি এর নামে লেখা, এইটা নিয়ে হিংসা, মারামারি, ঝগড়া, এসবের জায়গাই নয় জীবনটা। মানুষ কত পুণ্য করার পর, কত জন্ম পুণ্য করার পর একটা মনুষ্য জন্ম পায়। আর সেই জন্মেতেও মানুষের কত অহং, কত রজবোধ, কত কিছু। একটা মুহূর্তের ভগ্নাংশ, একটা স্বপ্ন। এইটাই কাগজপত্রগুলো তো নিশ্চয়ই একদিনে ঠিক হয়নি, 6 বছর ধরে গড়ে তোলা একটা স্বপ্ন, সেটা এক নিমেষে ভেঙে গেল। ভগবান জাস্ট একটা তুড়ি মারবেন, সব কিছু পাল্টে দেবেন। সেটাই মানুষ এখনো অবধি বুঝতে পারে না। জন্ম আর মৃত্যুর মধ্যে না একটা চোখের পলকের ফারাক। কালকে খবরে একজন মা আর তার সন্তানকে দেখাচ্ছিল, সন্তান দেরি করে ওঠাতে উনি ওই 2 ঘন্টা না 1 ঘন্টার ডিফারেন্সে উনি ফ্লাইটটা মিস করেছেন। সন্তানই ওনাকে বাঁচিয়ে দিল। মানে বলে না, রাখে হরি মারে কে, বা মারে হরি রাখে কে, ব্যাপারটা একদমই তাই। সুতরাং মানে এই সব জিনিস নিয়ে গর্ব করার, আমার এই আছে তোর নেই, হ্যাঁ ও এই করে নিল, আমি এখনো জীবনে কিছু অ্যাচিভ করতে পারলাম না, আমার মনে হয় না এগুলোর কোনো প্রয়োজন আছে। ভগবান তোমার কৃতকর্মের দ্বারা যেটুকু তোমার প্রারব্ধ তোমার জন্য রেখেছে তুমি ঠিক পাবে। আর ওই যে মানে কুম্ভ মেলা হেন তেন হয়ে যায় না, পাপ ধুয়ে যাচ্ছে ন ধৌতে, এখানে একটা কথাই আছে, ন ধৌতে, পাপ কখনো ধোয়া যায় না। এই জন্মের পাপ এই জন্মেই তোমাকে মানে একদম ক্ষয় করে তারপর নতুন জন্মচক্রে, জন্ম মৃত্যুর যে রাশিচক্র তার মধ্যে প্রবেশ করতে হবে।
এই জন্মের পাপ তোমায় এই জন্মেই ঠিক করতে হবে। কারুর পাপ কৃষ্ণ ধুতে পারেন না এবং কারুর পুণ্যের ভাগ কৃষ্ণ নিতে চান না। তোমার কতটা পাপ, তোমার কতটা পুণ্য, এটা কিন্তু তুমিই ডিসাইড করতে পারো, এটাই তোমার কর্ম। বিবেকানন্দের লেখা কর্মযোগ যদি তোমরা পড়ো তাহলে বুঝতে পারবে তোমার সুকৃতি বা তোমার কুকীর্তির দায় কিন্তু পুরোটাই তোমার। ঈশ্বর শুধুমাত্র হিসেব মেনটেন করেন, উনি কিছু পজিটিভ বা নেগেটিভ তোমার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন না। উনি তোমায় মানুষ বানিয়েছেন, তোমায় মন দিয়েছেন, তোমায় হুঁশ দিয়েছেন, তুমি মানবিকতা দেখাবে, এটাই তোমার কাজ, তাই না? তারপরে একেবারে বাচ্চাগুলো কি পাপ করলো? বাচ্চাগুলো কোনো পাপ করেনি। পাপের জন্য মৃত্যু হয় না, মৃত্যুই সব থেকে বড় সত্য, মৃত্যুই সব থেকে বড় সত্য। বাচ্চাগুলোর এইটুকুই আয়ু নিয়ে এসেছিল, ওরা এইটুকুই পাপ করেছিল, সেই কারণে এইটুকু জীবনে ওদের প্রয়োজন ছিল, ওদের আর দরকার নেই। ওরা বরঞ্চ অনেক বেশি পুণ্যবান, মা বাবার থেকেও অনেক বেশি পুণ্যবান। শিশু তো দেবতাই, তাই না? খুব খারাপ লাগছে বাচ্চা সব মেডিকেল যে হস্টেলটার মধ্যে গিয়ে ওটা ঢুকে গেছে, বাচ্চাগুলো কত খাটাখাটনি করে নিট ক্র্যাক করে এমসে পরীক্ষাগুলো, বড় বড় পরীক্ষাগুলো রাত জেগে পড়াশুনো করে ক্র্যাক করেছে, তারপর একটা মেডিকেল পরীক্ষা দিচ্ছে। কারোর হয়তো বাড়িতে বাবা মার বিশাল মানে ভালো অবস্থা নয়, তারা বাচ্চাগুলো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে, তাদের গার্লফ্রেন্ডরা স্বপ্ন দেখছে কবে ডাক্তার হয়ে বেরোবে, আমরা বিয়ে করতে পারবো। তাদের নিজেদের লাইফে কত বড় বড় উচ্চশিক্ষার স্বপ্ন আছে, কত জায়গায় চাকরির স্বপ্ন আছে, কারুর বা পড়াশুনো শেষ করে বিদেশ যাওয়ার স্বপ্ন আছে, সব শেষ হয়ে গেল। মানুষের জীবনের বেঁচে যে আছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাই সত্য। কখন আমি থাকবো, কখন আমি থাকবো না, কোনো সত্য নেই। নিয়ে বেরিয়ে পড়েছি, এই যে সৌর্যকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আর সৌর্য এখন স্টেশনে যাচ্ছি। দিদিরা আজকে নৈহাটিতে নামবে, দিদিদের বাড়িতে তো কাজ চলছে, তো মৌ আজকে যাবে, কাল না। দিদিরা নৈহাটিতে নামবে, নেমে বড় মার একটা ফটো তুলবে। ওই জন্য আমাদের বললো তোমরা যদি আসতে পারো খুব ভালো হয়। মৌ সৌর্যকে অনেক দিন দেখেনি, ওই জন্য মৌ একটু আনচান করছে। ওরা গেলে তো নৈহাটি হয়েই যায়। চলো এবার আস্তে আস্তে অন্ধকারও নামবে, চলো দেখি দুজনে কিরকম হয় অনেক দিন পরে মিট। অনেকদিন পরে দুর্গা মায়ের দিদি ফটো পাঠিয়েছিল। দুর্গা মায়ের না, বড় মায়ের ছবি কিনতে আসছে। চল 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 চল, দেরি হয়ে যাবে, আসছে না, দিদিদের ট্রেন এসে যাবে। দিদি আমাকে আগেই জানিয়েছিল আজকে দিদি আর মৌ দুজনেই আসছে, নৈহাটিতেই নামবে, নেমে কালনা যাওয়ার আগে একটা বড় মার ফটো আর একটা শিবের ফটো কিনবে, যাতে ওরা বাড়িতে একতলায় যেখানে রিমডেলিং করেছে সেখানে টাঙাতে পারে। স্বাভাবিকভাবেই 3 মাস আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি। মৌ লাস্ট এসেছে সেই হোলিতে, সেই তখন থেকে দেখা সাক্ষাৎ নেই। তাই সৌর্যকে দেখার জন্য মৌও খুব ছটফট করছিল। তাই আমি সৌর্যকে নিয়ে মৌয়ের সঙ্গে আর দিদির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিই। কিন্তু আজকে আমি যে সৌর্যকে দেখলাম সে এক সম্পূর্ণ অচেনা সৌর্য। সেই সৌর্যকে আমি চিনি না। কেন যে ও এরকম করলো আর কেন যে এরকম ঘটলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখনও পর্যন্ত বারংবার ওকে প্রশ্ন করেছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। আমি জানি না আজকে কি হয়েছিল ওর, কেন যে ও এরকম ব্যবহার করলো আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। অনেকবার ভাবলাম দুপুরেও ঘুমিয়েছে, পটি করেও বেরিয়েছে। হ্যাঁ, একটু গরম ছিল আজকে, তবে তার জন্য যে রিয়াকশানটা এমন হবে সেটা আমি সত্যি কথা বলছি আমি বুঝতে পারিনি। এই যে দেখো দিদি আর মৌ সামনে থেকে হেঁটে আসছে, এইবার বুঝতে পারবে খানিকটা। আবার জামা ধরে পেছনের দিকে চলে যায়। প্রথমের দিকে সব কিছু ঠিকই ছিল, বেশ মৌয়ের হাত ধরে হাঁটছিল। তারপর মৌ জিজ্ঞেস করে তুই আইসক্রিম খাবি? হঠাৎ কেমন যেন কুঁকড়ে যায়, বলে না আমি খাবো না। মৌ বলছে এটা কে রে, ইয়ার কি ছলেই বলেছে, এ আইসক্রিম খায় না, এ কিরম বাচ্চা। আমরা আবার মজা করলাম, ডান্সার তো আইসক্রিম খায় না। তারপর থেকে দেখছি ওকে যাই জিজ্ঞেস করা হচ্ছে ও বলছে না। মৌ কত জিজ্ঞাসা করছে মিষ্টি খাবি, বার্গার খাবি, ধোসা খাবি, তারপর জিজ্ঞাসা করলো মোমো খাবি, সবেতেই না, না মানে না।
তিন মাসের না দেখা হওয়া, 3 মাসের চোখের বিরাম, আর তারপরে দেখা হওয়ার পর এই রকম ব্যবহার, সত্যি বলতে কি আমি, দিদি, মৌ আমরা সকলে অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমরা মন দিয়ে ঠাকুরের ছবি টবি দেখছি, দরদাম করছি, সবই ঠিক আছে, কিন্তু মৌয়ের মনটা কোথাও খুব খারাপ হয়ে গেছে। আমি নিজেই বুঝতে পারছি মৌ সেরকমভাবে মনঃসংযোগ করতে পারছে না। ওর মাথার মধ্যে কন্টিনিউয়াস ঘুরছে যে যাকে দেখার জন্য আমি এতটা জার্নি করে এলাম, এতটা সময় দিলাম, সেই মানুষটাই আমার সাথে কথা বলছে না, আমার হাত ধরছে না। এবার আমিও কিছু জোর করতে পারছি না। বাচ্চাদের মুড কোথায় কান্নাকাটি করে সিন ক্রিয়েট করে ফেলে, কিছুই বলা যায় না। এরপরে আর কি, মৌ রাগারাগি করে বড়মার মন্দিরের ওখান থেকে টোটো ধরে 7:15 লোকাল ধরে সোজা কালনার উদ্দেশ্যে রওনা দিল। আর আমারও মনটা ভারী হয়ে গেল। কত রেডি হয়ে বেরিয়েছিলাম, ভেবেছিলাম আমি, মৌ, দিদি 3 জন মিলে নতুন যে রাজকেবিনটা হয়েছে সেখানে যাব। যদিও মৌ ভাইকে ছাড়া যেতে চাইছিল না, মানে সৌম্যকে ছাড়া, তবুও ওকে আমি রাজি করে নিয়ে বেরোতাম। কিন্তু আমার এই ঘরশত্রু বিভীষণ এ যে এমন করলো, কেন যে করলো, সেই উত্তর এখনও আমার অজানা। এখন রাত্রে 9:05 বাজে, একটু পরেই ওর বাবা আসবে। ওর বাবা আসলে ওর বাবাকে সবকটা খুলে বলতে হবে। একমাত্র ওর বাবাই পারে ওর ভেতর থেকে কথাগুলোকে টেনে বার করতে। আমি জানি না এরকমও কেন করলো। যদি জানতে পারি পরবর্তী কোনো ব্লগে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মনটা ভীষণ খারাপ। শেষটা যে এরকম হবে একদমই কল্পনা করিনি। হঠাৎ আসা একটা সুন্দর প্ল্যান কিভাবে মুহূর্তের মধ্যে ভেঙে চুরমাচুর হয়ে গেল। এত খারাপ লাগছে কি বলবো। সব থেকে বেশি খারাপ লাগছে দিদির জন্য। দিদি সৌর্যের ক্যাঙ্গারু মাদার। সৌর্যকে প্রথম 5টা দিন ক্যাঙ্গারু কেয়ারে দিদিই বড় করেছে। তখন তো আমার পেট কাটা, আমি ক্যাঙ্গারু কেয়ার শিখতে পারিনি। 5 দিন পর বাড়ি এসে দিদি আমায় ক্যাঙ্গারু কেয়ার নেওয়া শিখিয়েছিল। আর আজকে দেখো, তার সাথেই কথা বলতে চাইছে না ছেলেটা। কি করব কিছুই বুঝতে পারছি না।